নমস্কার, ইয়োর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 8-এর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের দশম অধ্যায় অর্থাৎ জীববৈচিত্র্য পরিবেশের সংকট ও সংরক্ষণ এই অধ্যায়টার 3 নম্বর পর্ব অর্থাৎ মরু অঞ্চলের জীবজগৎ এই পোর্শনটার যা যা ইম্পর্টেন্ট জিনিস তোমাদের জানা দরকার, এছাড়াও কিছু ইম্পর্টেন্ট জায়গা, কী কী ইম্পর্টেন্ট প্রশ্ন আসতে পারে এই পোর্শনটা থেকে এগুলো সম্পর্কে আলোচনা করব। এর আগে এই অধ্যায়ের আগের দুটো পার্ট আপলোড করেছি, হচ্ছে বন আর সমুদ্রের নিচের জীবন। সেই পার্ট দুটো লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে, তোমরা ডেসক্রিপশানে গেলে আগের পার্টগুলো যদি তোমরা কেউ দেখতে চাও দেখতে পারো। তো চলো শুরু করা যাক। তো দেখো, বলেছে মরু অঞ্চলের জীবজগৎ। ছবিটি দেখে মরুভূমি অঞ্চলের জীববৈচিত্র্যগুলো সম্পর্কে তোমার ধারণা লেখো। মরুভূমি, ভূপ্রকৃতি, জলবায়ু, গাছপালা, জীবজন্তু। চলো ছকটার উত্তরটা দেখে নিই। ছকটার উত্তর আমি রায়মার্টিন কোম্পানির সহায়িকা অনুসারে দেখাচ্ছি। তোমাদের কাছে যদি অন্য কোনো কোম্পানির সহায়িকা থেকে থাকে তাহলে সেখান থেকে একটু খুঁজে ছকটা রেডি করে নিও, ঠিক আছে। ভূপ্রকৃতি, আর যদি না থাকে কোনো সহায়িকা তাহলে আমি উত্তরটা দেখাচ্ছি, দেখে নাও, প্রয়োজনে লিখে নিতে পারো। ভূপ্রকৃতি একে বলেছে রুক্ষ শুষ্ক, দুয়ে বলেছে ভূত্বকের ওপরে বালির স্তর থাকে এবং বালির নিচে পাথরের স্তর বর্তমান। 3, মাঝে মাঝেই বালির ঝড় হয়, ফলে বালির পাহাড় অর্থাৎ স্যান্ড ডিউনস তৈরি হয়। জলবায়ু 1, খুব কম বৃষ্টিপাত হয়, প্রায় 20 সেমির নিচে। 2, গ্রীষ্মকালে প্রচণ্ড গরম এবং শীতকালে প্রচণ্ড ঠান্ডা থাকে। 3, আকাশ সাধারণত মেঘমুক্ত থাকে। গাছপালা কাঁটাযুক্ত গুল্মজাতীয় উদ্ভিদ যেমন ক্যাকটাস, প্রিকলিপার, অ্যাকাসিয়া, পাথরকুচি, ঘৃতকুমারী, খেজুর প্রভৃতি। জীবজন্তু সরীসৃপ, কাঠবেড়ালি, সাপ, ইঁদুর, শেয়াল, হায়না, অ্যান্টিলোপ, উটপাখি, উট প্রভৃতি। মরুভূমিতে শুধু বালি আর বালি। পৃথিবীর প্রায় 5 ভাগের 1 ভাগ জায়গা জুড়ে রয়েছে মরুভূমি। তাহলে এটা ড্যাশ পূরণ আসতে পারে যে পৃথিবীর প্রায় কত ভাগ জায়গা জুড়ে মরুভূমি অবস্থিত, তখন তোমাকে লিখতে হবে যে 5 ভাগের 1 ভাগ জায়গা জুড়ে মরুভূমি অবস্থিত। যত দূরে চোখ যাবে শুধু বালি, তাই বলে তার সীমানা নেই তা কিন্তু নয়। আমাদের দেশের থর মরুভূমির দিকে তাকাও, তাহলে ভারতবর্ষের একটা মরুভূমির নাম লেখো, তখন তোমাকে লিখতে হবে থর মরুভূমি। আচ্ছা, থর মরুভূমির অবস্থান লেখো, এটাও আসতে পারে, তখন এটা লিখতে হবে সাতলেজ নদীর পাড় থেকে পূর্ব দিকে আরাবল্লী পর্বতকে ঘিরে রয়েছে থর, দক্ষিণে কচ্ছের রণ, পশ্চিমে সিন্ধু নদ, রাজস্থানের সীমানা জুড়ে রয়েছে মরুভূমি। তাহলে থর মরুভূমি ভারতের কোন রাজ্যে দেখা যায়, তখন তোমাকে বলতে হবে রাজস্থানে, ঠিক আছে। কোথাও বৃষ্টির ভীষণ অভাব, দিনের বেলা রোদের তাপ খুব বেশি, বছরে 20 সেন্টিমিটারেরও কম বৃষ্টি হয়। তাহলে মরুভূমি অঞ্চলে বছরে কত সেন্টিমিটারের থেকেও কম বৃষ্টি হয়, তখন তোমাকে এটা লিখতে হবে, বা ড্যাশ পূরণ হিসেবে আসতে পারে। শুধু বালি আর বালি থাকায় জল মাটিতে শোষিত হয় না। তাহলে এইটা একটা বোধমূলক টাইপের প্রশ্ন আসতে পারে যে মরুভূমিতে মাটিতে জল শোষিত হয় না কেন, বলতে হবে যে অত্যধিক পরিমাণে বালি থাকার কারণে মরুভূমিতে জল মাটিতে শোষিত হয় না, ফলে সূর্যের আলো প্রায় 90% বিকিরিত হয়। তাহলে মরুভূমিতে সূর্যের আলোর কত শতাংশ বিকিরিত হয়, তখন তোমাকে লিখতে হবে 90%। রাতের বেলা খুব ঠান্ডা, কিছু মরুভূমিতে আবার ভীষণ ঠান্ডা, যেমন কতগুলো শীতল মরুভূমির নাম লেখো, তখন এখানে লিখতে হবে এশিয়া মহাদেশের গোবি কিংবা আন্টার্কটিকা মহাদেশের মরুভূমি। আশঙ্কার কথা হলো মরুভূমির আয়তন ক্রমশ বাড়ছে, ঠিক আছে। এবার এই প্রশ্নটা আসতেই পারে, মেরু প্রদেশে মরুভূমিগুলো ঠান্ডা হওয়ার কারণ কি, ঠিক আছে, এই প্রশ্নটা আসতে পারে। পৃথিবীর মাঝখান দিয়ে গেছে নিরক্ষরেখা, উত্তরে রয়েছে কর্কটক্রান্তি আর দক্ষিণে রয়েছে মকরক্রান্তি। এই রেখা সংক্রান্ত যদি ভালোভাবে জানতে হয় তাহলে তোমরা ভূগোলটা দেখবে, ঠিক আছে, ক্লাস 8-এর ভূগোল বই, সেখানে তোমরা জানতে পারবে। মজার বিষয় হলো নিরক্ষরেখা বরাবর কোনো মরুভূমি নেই, কিন্তু কর্কটক্রান্তি আর মকরক্রান্তি রেখা বরাবর মরুভূমি রয়েছে। এর কারণগুলো শিক্ষক শিক্ষিকার সাহায্যে লেখার চেষ্টা করো। প্রশ্নটার আমি উত্তরটা দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও, ঠিক আছে। এই প্রশ্নটার উত্তরটা,
পৃথিবীর নিরক্ষরেখা বরাবর কোনো মরুভূমি না থাকার কারণ হলো এই অঞ্চলে সূর্যের আলো সরাসরি পড়ে। এর ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের উৎপত্তি হয় এবং বাষ্পীভবন ঘটে। বাষ্পীভবনের কারণে এখানে প্রতিদিন বৃষ্টি হয় 4 o'clock রেন। এজন্য নিরক্ষরেখা বরাবর অঞ্চলে কোনো মরুভূমি নেই। কর্কটক্রান্তি ও মকরক্রান্তি রেখা বরাবর আয়নবায়ু প্রবাহিত হয়। আয়নবায়ু অত্যন্ত শুষ্ক প্রকৃতির, অর্থাৎ জলীয় বাষ্পের পরিমাণ খুবই কম, তাই আয়নবায়ুর প্রবাহপথে অঞ্চলগুলি শুষ্ক হয়। প্রবাহপথে কোনো পাহাড় পড়লে পাহাড়ের পূর্ব দিকে বৃষ্টিপাত ঘটিয়ে আয়নবায়ু যখন পশ্চিম দিকে যায় তখন জলীয় বাষ্প শূন্য হয়ে যায় এবং পাহাড়ের পশ্চিম ঢালে বৃষ্টিপাত ঘটায় না। এর ফলে পশ্চিম ঢালে বৃষ্টিচ্ছায় অঞ্চল অর্থাৎ রেন শ্যাডো এরিয়া তৈরি হয়, যা মরুভূমির জন্ম দেয়। বোঝা গেল কী কারণে মরুভূমির সৃষ্টি হয়? এইটা এখানে বলেছে, দেখে নিয়েছো তোমরা, ঠিক আছে? উত্তরটা একবার ভালো করে পড়ে নেবে। আরও যদি ডিটেলসে জানতে হয় তাহলে তোমাকে ক্লাস 8-এর ভূগোলের ওই চাপ বলয়, বায়ু প্রবাহ, ওই অধ্যায়টা একটু ভালো করে পড়তে হবে, তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবে। এখানে মেনলি যেটা বলেছে যে নিরক্ষরেখার কোনো মরুভূমি নেই, কেন না এখানে সূর্যের আলো সরাসরি পড়ে, মানে লম্বভাবে পড়ে। এর ফলে কি হচ্ছে, জলীয় বাষ্পের প্রচুর পরিমাণে উৎপত্তি এবং বাষ্পীভবনও প্রচুর পরিমাণে হয়। সেই জন্য এখানে প্রতিদিন বিকেল 4টের সময় পরিচালন বৃষ্টিপাত দেখা যায়, ঠিক আছে, যেটাকে বলা হচ্ছে 4 o'clock রেন। আর এই কারণে নিরক্ষরেখায় মরুভূমি নেই। কিন্তু কর্কটক্রান্তি ও মকরক্রান্তি রেখা বরাবর আয়নবায়ু প্রবাহিত হয়, ঠিক আছে। আয়নবায়ুর নেচারটা কীরকম না শুষ্ক প্রকৃতির, মানে এতে জলীয় বাষ্পের পরিমাণ কম, তাই আয়নবায়ুর প্রবাহপথে অঞ্চলগুলো শুষ্ক হয়। এবার প্রবাহপথে যদি কোনো পাহাড় পর্বত পড়ে যায় তাহলে আবার পাহাড়ের পূর্ব দিকে বৃষ্টিপাত ঘটায়, মানে পূর্ব দিকে বৃষ্টিপাত ঘটায় এবং ওই আয়নবায়ু তারপর যখন পশ্চিম দিকে যায় তখন জলীয় বাষ্প শূন্য হয়ে যায়। মানে যেটুকু জলীয় বাষ্প সে সংগ্রহ করে সেটা যদি কোনো পাহাড় চলে আসে তার পূর্ব ঢালে সে বৃষ্টিপাত ঘটিয়ে দেয়, কিন্তু যখন পশ্চিম ঢালে পৌঁছায় তখন সে জলীয় বাষ্প শূন্য হয়ে পৌঁছায়, তাহলে আর বৃষ্টিপাত ঘটাচ্ছে না। সেই কারণে পশ্চিম ঢালে বৃষ্টিচ্ছায় অঞ্চল সৃষ্টি হয়। এই কারণেই হচ্ছে মরুভূমির জন্ম দেয়, ঠিক আছে। আর সেই কারণেই কর্কটক্রান্তি এবং মকরক্রান্তি রেখা বরাবর মরুভূমি সৃষ্টি হয়েছে। আচ্ছা, পরে মরুভূমির বালির ভেতরে লুকিয়ে রয়েছে অপার বিস্ময়, মানে হচ্ছে সীমাহীন বা খুব গভীর আশ্চর্যজনক কিছু বিষয়বস্তু। যেখানে বৃষ্টি নেই, জল নেই, আছে শুধু ভয়াবহ উত্তাপ কিংবা ঠান্ডা। এরকম কষ্টকর পরিবেশেও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে জীবজগতের অপার ভাণ্ডার, মানে প্রচুর পরিমাণে জিনিসপত্র আর কি। এখানে জিনিসপত্র বলতে বোঝাতে চাইছি প্রাণী। আমরা গরমে একটু কষ্ট পেলেই পাখা চালাই কিংবা ঠান্ডায় কাঁথা বা লেপ চাপা দিই, কিন্তু শত কষ্টের সত্ত্বেও মরুভূমির জীবজগৎ মরুভূমি ছেড়ে বেরিয়ে আসতে চায় না। নানা মরুভূমিতে নানান রকম জীবের উপস্থিতি লক্ষ্য করা যায়। এরকমই বলছে নানা দেশে মরুভূমির জীবজগৎ। নিচের ছবিগুলো দেখো, তোমার ধারণা থেকে মরুভূমির জীবগুলোতে টিক চিহ্ন দাও। তাহলে ক্যাকটাসটা হবে, উটটা হবে, তারপরে জারবিল এটাও হবে, শকুনটাও হবে, তারপর প্রজাপতিটা হবে না, হরিণ, কৃষ্ণসার হরিণ, ঠিক আছে, মানে হরিণই কিন্তু হরিণের একটা জাত, এটা হচ্ছে কৃষ্ণসার হরিণ। তারপরে হচ্ছে এটা গন্ডারটা হবে না। তারপরে ময়ূর হবে, ঠিক আছে, জারবিল তো হবে বলেছি। আর এটা সম্ভবত খেজুর গাছটাও হবে, ঠিক আছে। তাহলে কি কি হবে কি কি হবে না বোঝা গেল এখান থেকে। আর এইটা হচ্ছে গিরগিটি, ঠিক আছে, গিরগিটিটাও হবে। এখানে হচ্ছে পৃথিবীর প্রধান প্রধান মরুভূমি কতকগুলো দেখিয়েছে, যেমন সাহারা মরুভূমি, নামিব মরুভূমি, কালাহারি মরুভূমি, অস্ট্রেলীয় মরুভূমি, তাকলা মাকান গোবি মরুভূমি, তুর্কমেনিস্তান মরুভূমি, ইরানিয়ান মরুভূমি, ঠিক আছে, উত্তর আমেরিকার মরুভূমি আছে, প্যাটাগোনিয়া মরুভূমি আছে, আটাকামা মরুভূমি আছে, ঠিক আছে। এরকম অনেক মরুভূমির নাম বলেছে, এগুলো দেখে নিও, ঠিক আছে। তাহলে এগুলো সত্য মিথ্যা হিসাবে আসতে পারে বেশি চান্স, এছাড়াও তোমার এমসিকিউতে আসতে পারে, ঠিক আছে। যেটা মেন বিষয় সেটা হচ্ছে এইটা, কোনটা গরম মরুভূমি আর কোনটা ঠান্ডা মরুভূমি, এইটা থেকে মানে সত্য মিথ্যা বেশি আসার চান্স, এছাড়াও এমসিকিউতে আসতে পারে। তোমাদের এই ছকটা রেডি রাখতে হবে, ঠিক আছে।
গরম ঠান্ডা মরুভূমি, মরুভূমির নাম, দেশের নাম, প্রাণী। প্রথমে আছে গরম মরুভূমি, আরবের মরুভূমি, দেশের নাম হচ্ছে আরব। উট, শেয়াল, খরগোশ, সজারু, বালি, কেউটে, ক্যামেলিয়া, কাঁকড়া বিচ্ছে, শকুন। এবার হচ্ছে ঠান্ডা মরুভূমি, গোবিতে দেখা যায়। মরুভূমির নাম হচ্ছে গোবি, দেশের নাম হচ্ছে চীন, মঙ্গোলিয়া। কি কি প্রাণী আছে? ব্যাকট্রিয়ান উট, বিটল, নীল পাহাড়ি পায়রা, ভালুক, বরফ চিতা, বন্য ভেড়া। এবার হচ্ছে একটা গরম মরুভূমি, থর, ভারত, কাঁটাওয়ালা লেজ বিশিষ্ট গিরগিটি, শেয়াল, উট, সাপ, শকুন। এবার হচ্ছে গরম মরুভূমি, সাহারা, উত্তর আফ্রিকাতে দেখা যায় পেঁচা, হরিণ, সজারু, শেয়াল, উট পাখি, হায়না। এবার হচ্ছে মরুদ্যান। আচ্ছা, মরুদ্যান কীভাবে সৃষ্টি হয়? এইটা হচ্ছে তোমার লাইফ সায়েন্সে যদি আসে তাহলে এখান থেকে লিখতে পারো, ঠিক আছে। হ্যাঁ, কি বলেছে? যেখানে শুধু বালি আর বালি, বৃষ্টির নামগন্ধ নেই, সেখানে মরুদ্যান। মানে গাছপালা, জলাশয়, নানা ধরনের প্রাণী। এও সম্ভব? হ্যাঁ সম্ভব। চারিদিকে বালি সমুদ্র মনে হলেও বালির নিচে অনেক গভীরে যে শিলাস্তর রয়েছে সেখানে রয়েছে জল। মরুভূমিতে যে সামান্য পরিমাণ বৃষ্টি হয় তার বেশিরভাগ অংশই বালির নিচের গভীরে সেই শিলাস্তরে জমা হয়। মরুভূমির কোথাও কোথাও এই শিলাস্তরে ফাটল ধরলে সেই জল বাইরে বেরিয়ে এসে তৈরি করে জলাশয়, আর সেই জলাশয়কে ঘিরে জন্মায় গাছপালা। শুরু হয় নানা জীবের সংসার, নিষ্প্রাণ নিস্তরঙ্গ বালির সমুদ্রের মাঝে একটুখানি প্রাণের ছোঁয়া। তবে বিশাল মরুভূমির মাঝে মরুদ্যানের সংখ্যা খুবই কম। এটা আসতে পারে টিকা লেখো মরুদ্যান হিসাবে, তোমাকে এটা রেডি করে রাখতে হবে, আর এটা হচ্ছে একটু ইম্পর্টেন্ট। এবারে পরবর্তীতে বলেছে মরুভূমির গাছগাছালি, বন্ধুদের সঙ্গে আলোচনা করে নিচের তালিকাটি পূরণ করো। বিষয়, কি কি দরকার, কোথা থেকে পায়? গাছপালা বেঁচে থাকার জন্য দরকার জল, মাটির তলা থেকে। তারপর প্রাণীদের বেঁচে থাকার জন্য দরকার, এটা করতে দিয়েছে, এই ছকটা আমি দেখাচ্ছি। প্রাণীদের বেঁচে থাকার জন্য দরকার হচ্ছে অক্সিজেন, জল, খাদ্য। কোথা থেকে পায়? বাতাস থেকে, মরুদ্যানের জলাশয় ও জল সঞ্চয়ী গাছ থেকে, শিকারের মাধ্যমে ও ক্যাকটাস জাতীয় উদ্ভিদ থেকে। পরবর্তীতে আরও বলছে মরুভূমিতে শুধু বালি আর বালি, সূর্যের তাপ ভয়াবহ, বাতাসে প্রচুর কার্বন ডাইঅক্সাইড। তাহলে মরুভূমির বাতাসে কিসের পরিমাণ বেশি? এই প্রশ্নটা আসতে পারে, তখন বলতে হবে কার্বন ডাইঅক্সাইড। কিন্তু মাটি নেই, জলের ভীষণ অভাব। এরকম অবস্থাতেও বালির বুক চিরে জন্মায় নানান ধরনের গাছ। মরুভূমিতে প্রধানত দু ধরনের গাছ চোখে পড়ে, ঠিক আছে। তাহলে এটা ড্যাশ পূরণ আসতে পারে, মরুভূমিতে প্রধানত ড্যাশ ধরনের গাছ চোখে পড়ে, তখন তোমাকে বলতে হয় দু ধরনের। এক ধরনের গাছ শুষ্কতাকে এড়িয়ে চলার জন্য তাড়াতাড়ি বাড়ে, মরে যাওয়ার আগে এই ধরনের গাছে ফুল ফোটে ও বীজ উৎপন্ন হয়। বীজগুলো অনুকূল পরিবেশ না পাওয়া পর্যন্ত সুপ্ত অবস্থায় থাকে। অনুকূল পরিবেশ মানে এমন একটা পরিবেশ যেটা ওই বীজগুলোর অঙ্কুরোদ্গমের জন্যে উপকূল আর কি, মানে অঙ্কুরোদ্গমের সুবিধা প্রদান করবে, ঠিক আছে। না পাওয়া পর্যন্ত সুপ্ত অবস্থায় থাকে। আরেক ধরনের গাছ শুষ্কতাকে প্রতিরোধ করতে থাকে। এদের কাণ্ড রসালো হয়, অল্প জলেই এরা বেঁচে থাকে অনেক বছর, দীর্ঘদিন নিজের শরীরে জল সঞ্চয় করে রাখতে পারে। এদের মূল কাণ্ড হয় বড় আর মোটা, পাতার বদলে থাকে কাঁটা। জল যাতে বাষ্প না হয়ে বেরোতে পারে তার জন্য সারা শরীরে কিউটিকল নামক আবরণে ঢাকা। তাহলে মরুভূমির গাছের জল যাতে বাষ্প হয়ে না বেরোতে পারে তার জন্য সারা শরীরে কি আবরণ দিয়ে ঢাকা থাকে? এই প্রশ্নটা আসতে পারে, ঠিক আছে। তখন তোমাকে এটা লিখতে হবে। তোমার মালির মধ্যে সামান্য স্যাঁতস্যাঁতে ভাব থাকলেই তার থেকে জীবনের প্রয়োজনীয় জল সংগ্রহ করতে পারে। বেশ কিছু গাছের মূল বালি ভেদ করে অনেক গভীরে চলে যায়। জলের খোঁজে মূল অনেক গভীরে যায়, তাই তাদের মূলত্র বেশ শক্তপোক্ত। অতিরিক্ত জল যাতে বাইরে না বেরোতে পারে, পাতাগুলো পত্ররন্ধ্রের সংখ্যা সেই জন্য কম। তাহলে মরুভূমির গাছের পত্ররন্ধ্রের সংখ্যা কম কেন? এই প্রশ্নটা আসতে পারে, তখন তোমাকে লিখতে হবে যে মরুভূমির গাছে থেকে যাতে অতিরিক্ত জল বাইরে না বেরোতে পারে সেই জন্য পত্ররন্ধ্রের সংখ্যা কম। একটু বৃষ্টি হলে আবার কিছু গাছ মাটি ফুঁড়ে ওঠে, তবে বেশি দিন বাঁচে না। অল্প দিনের আয়ুতেই গাছ ফুল ফলে নিজেদের সাজায়। আবার কিছু গাছ আছে যারা জল ছাড়াই দীর্ঘদিন বাঁচে। এবার আমরা মরুভূমির নানা গাছের সঙ্গে পরিচিত হয়। মেন হচ্ছে ফণিমনসা, ঠিক আছে। এই ধরনের গাছেদের মধ্যে প্রথমেই আসে ক্যাকটাসের নাম, সারা গায়ে কাঁটা ভর্তি। এগুলো সব টিকা লেখা হিসাবে আসবে, ঠিক আছে। সব দেশের মরুভূমিতেই রয়েছে এই প্রিকলি পিয়ার বা সাধারণ ফণিমনসা গাছ। তাহলে ফণিমনসা গাছের বা সাধারণ ফণিমনসা গাছের অপর নাম কি? তখন তোমাকে লিখতে হবে প্রিকলি পিয়ার। গায়ে কাঁটা থাকায় অন্যান্য পশু পাখিরাও খেতে পারে না। কাঁটা হলো ওদের আত্মরক্ষার অস্ত্র। তাহলে
ক্যাকটাস বা ফণিমনসা গাছের কাঁটা আসলে কি? তখন বলতে হবে গাছের আত্মরক্ষার অস্ত্র। সবুজ রঙের কাণ্ড। ফণিমনসা বা ক্যাকটাস গাছের কাণ্ডের রং কি? তখন তোমায় বলতে হবে সবুজ। এবার হচ্ছে জসুয়া গাছ। জসুয়া গাছ হচ্ছে এইটা। প্রায় 15 থেকে 40 ফুট লম্বা হয় এই গাছ, প্রায় 200 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। সব টিকা লেখা আসবে, ঠিক আছে, রেডি করে রাখতে হবে। হলুদ সবুজে ফুল ধরে, ঘন্টার মতো দেখতে, তবে গন্ধটা ভালো নয়। তাহলে কোন গাছ ঘন্টার মতো দেখতে? তখন তোমাকে বলতে হবে জসুয়া গাছ, ঠিক আছে। ফলগুলো আবার সবুজ আর খয়েরি। এই গাছের মূলটাও বেশ অন্যরকম। এক ধরনের মূল জল সঞ্চয় করে স্ফীত হয়ে কন্দ তৈরি করে, আর এক ধরনের মূল গভীরে চলে যায় জলের খোঁজে। পাতাগুলো কাটা কাটা। মানুষ এই গাছের ছালকে থালা বাটি হিসাবে ব্যবহার করে। তাহলে কোন গাছের ছালকে থালা বাটি হিসাবে ব্যবহার করা হয়? তখন তোমায় বলতে হবে জসুয়া গাছের ছালকে। এবার হচ্ছে সাগুয়ারো গাছ। দৈত্যাকার ক্যাকটাস সাগুয়ারো। তাহলে সাগুয়ারো আসলে ড্যাশ ক্যাকটাস। তখন তোমায় বলতে হবে দৈত্যাকার ক্যাকটাস। প্রায় 50 ফুট উঁচু, প্রায় 200 বছর পর্যন্ত বেঁচে থাকে। পাতার বদলে কাঁটা ভর্তি, পত্ররন্ধ্রের সংখ্যাও কম। প্রায় 6 থেকে 8 টন জল শরীরে জমিয়ে রাখতে পারে। জল সংগ্রহ করে বৃষ্টি থেকে। সাগুয়ারও সেজে ওঠে রাতে। হলুদ ফুলে ভরে ওঠে সারা শরীর। আলো ফোটার সঙ্গে ফুলগুলি চুপসে যায়। তাহলে কোন গাছ রাত্রে ফুল দেয়? মরুভূমির কোন গাছ রাত্রে ফুল দেয়? তখন তোমাকে বলতে হবে সাগুয়ারো গাছ, ঠিক আছে। মরু অভিযাত্রীরা জল তেষ্টা মেটাতে এই গাছ ব্যবহার করে। তাহলে মরু অভিযাত্রীরা জল তেষ্টা মেটাতে কোন গাছ ব্যবহার করে? তখন তোমাকে লিখতে হবে সাগুয়ারো গাছ। গাছের বেরিয়ে থাকা কাণ্ড কেটে জল বার করে খায়। এর ফল ব্যবহার হয় জ্যামজেলিতে। তাহলে মরুভূমির কোন জ্যামজেলি তৈরিতে ব্যবহার করা হয়? তখন তোমাকে লিখতে হবে সাগুয়ারো গাছের ফল। কাঠের শক্ত দড়ি বাড়ি তৈরিতেও কাজে লাগে, ঠিক আছে। তাহলে কাঠের শক্ত দড়ি বাড়ি তৈরিতে কাজে লাগে কোন গাছ? তোমাকে লিখতে হবে সাগুয়ারো গাছ। বা সাগুয়ারো গাছের কতকগুলো ব্যবহার লেখো। তখন তোমাকে এইগুলো লিখতে হবে, ঠিক আছে। পরবর্তীতে বলেছে মেসকুইড গাছ। এই গাছে কিন্তু পাতা আছে। নিজের শরীরে এরা জল ধরে রাখতেও পারে না, ঠিক আছে। তাহলে কোন মরুভূমির গাছে পাতা আছে? তখন তোমাকে লিখতে হবে মেসকুইড গাছ। তাহলে বেঁচে থাকে কি করে? বালি ভেদ করে গভীর শিলাস্তর পর্যন্ত মূল পাঠিয়ে দেয়। তাহলে মেসকুইড গাছ কিভাবে বেঁচে থাকে? তখন তোমাকে এটা লিখতে হবে। এই যে মেসকুইড গাছ বালিভেদ করে গভীর শিলাস্তর পর্যন্ত মূল পাঠিয়ে দেয়। সেখানকার জলস্তর থেকে জল সংগ্রহ করে বেঁচে থাকে। তবে এরা বালিয়াড়ির কাছে জন্মায়, মরুভূমির বালিয়াড়িকে রক্ষা করে। তাহলে কোন গাছ বা মরুভূমির কোন গাছ বালিয়াড়ির কাছে জন্মায়? তখন তোমাকে লিখতে হবে মেসকুইড গাছ। এবার হচ্ছে খাবার হিসাবে ক্যাকটাস। মরুভূমির মানুষদের কাছে ক্যাকটাস খুব প্রয়োজনীয় গাছ। ক্যাকটাসের মূলে জমা থাকে খাবার, তাই সেগুলো বেশ বড় আর মোটা। তাহলে টিকা লেখো খাবার হিসাবে ক্যাকটাস। তখন তোমায় লিখতে হবে এটা। মরুভূমির বাড়ির নিচে লুকিয়ে থাকা মূল বালির শয্যা দেখে বুঝে নেয় মরুভূমির মানুষ। অনেক ক্যাকটাস মানুষের খাবারের যোগানও দেয়। সাগুয়ারো গাছের ফল তরমুজের মতো দেখতে। তাহলে কোন গাছের ফল বা মরুভূমির কোন গাছের ফল তরমুজের মতো দেখতে? এই প্রশ্নটা খুব আসে। তখন তোমাকে লিখতে হবে সাগুয়ারো গাছের ফল তরমুজের মতো দেখতে। আর বলেছে বাড়িতেও আশেপাশে তোমরা ক্যাকটাস দেখেছো, তোমার দেখা ক্যাকটাসের ছবি আঁকো, তারপর দলে দলে আলোচনা করে নিচের তালিকাটি পূরণ করো। এটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের, ঠিক আছে। তাহলে ক্যাকটাসের ছবি দেওয়া আছে, দেখে নাও। এবার ছকটা দেখো। মূল মাটির গভীরে প্রবেশ করে। কাণ্ড শক্ত, ছোট, ঈষৎ স্থূল। কাণ্ডের রং সাদাটে সবুজ। পাতা লম্বা, মিউসিলেজ ভর্তি, সেজন্য মোটা। গোড়ার দিকটা চওড়া কিন্তু ক্রমশ ডগার দিকে সরু হয়ে গেছে। পাতার কিনারা কাঁটাযুক্ত হয়। ফুল রজনীগন্ধার মতো স্টিক তৈরি হয়। ফুল লাল রঙের, লম্বা লম্বা। ফল ছোট ছোট গোল আকারের। কি কাজে লাগে? চুলের বৃদ্ধি ঘটায়, মাথা ঠান্ডা করে, ত্বক উজ্জ্বল করে, শিশুদের কৃমি নাশ করে। হচ্ছে মরুভূমির প্রাণী। এবার উদ্ভিদ গেল, এবার প্রাণী। মরুভূমিতে উদ্ভিদের সঙ্গে তুলনা করলে দেখা যাবে প্রাণীদের জীবন আরও দুঃসহ। এরা সরাসরি সূর্যের বিকিরিত তাপ গ্রহণ করে। পাথর ও মাটি থেকে পরিবহন পদ্ধতিতে, বাতাস থেকে পরিচালন পদ্ধতিতে এদের দেহে তাপ প্রবেশ করে। এই পরিবহন পদ্ধতি, পরিচালন পদ্ধতি, এগুলো সব আগে তোমাদের তাপ অধ্যায়ে ছিল।
আশা করছি সেখানে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার আছে। যদি না ক্লিয়ার থাকে তাহলে আমাদেরকে কমেন্টে জানাও, তোমাদের প্রিয় শুভ্রদীপ স্যার তোমাদের জন্য পরে বানিয়ে দেবে, ঠিক আছে, একটা ভিডিও তাপ অধ্যায় থেকে, মানে বেসিক কনসেপ্টের উপরে একটা ভিডিও পরে বানিয়ে দেবে তোমাদের, ঠিক আছে। যদি না ক্লিয়ার থাকে পরিবহন পদ্ধতি কী, পরিচালন পদ্ধতি কী, বা তাপ অধ্যায়টাই যদি ক্লিয়ার না থাকে তাহলে বলো, স্যার রেডি করে দেবে বেসিক কনসেপ্ট, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই প্রশ্নটা আসতে পারে যে মরুভূমির প্রাণীরা সূর্য থেকে কিভাবে তাপ গ্রহণ করে, তখন বলতে হবে সরাসরি সূর্যের বিকিরিত তাপ গ্রহণ করে। আর মরুভূমির প্রাণীরা কিভাবে তাদের দেহে তাপ প্রবেশ করায়, তখন বলতে হবে পাথর ও মাটি থেকে পরিবহন পদ্ধতিতে এবং বাতাস থেকে পরিচালন পদ্ধতিতে এরা দেহে তাপ প্রবেশ করায়। এর সঙ্গে যুক্ত হয় জল না পাওয়ার সমস্যা। এর মধ্যেও উটের মতো কোনো কোনো প্রাণী গঠনগত, শারীরবৃত্তীয়, আচরণগত নানা পরিবর্তন ঘটিয়ে এখানে বহাল তবিয়তে বেঁচে থাকে। এবারে দুটো প্রশ্ন করেছে, উত্তরটা দেখাচ্ছি। বলো তো উটের কুঁজে কি থাকে, এই প্রশ্নটা খুব আসে। আর মরুভূমিতে যাতায়াতে উট প্রধান ভরসা, এই উটকে কি বলে, ঠিক আছে, এই প্রশ্নটা মোটামুটি ইম্পর্টেন্ট। তবে এইটা খুব আসে যে উটের কুঁজে কি থাকে। উত্তর, উটের কুঁজে হচ্ছে চর্বি বা স্নেহ পদার্থ সঞ্চিত থাকে। তাহলে এই প্রশ্নটার উত্তরটা হবে হচ্ছে মরুভূমির জাহাজ, ঠিক আছে। মরুভূমিতে যেদিকে তাকাবে শুধু বালি আর বালি, দিনের বেলা ভয়াবহ উত্তাপ, রাতের বেলা ঠান্ডা, কোথাও যেন প্রাণের চিহ্ন নেই। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে মরুভূমির রূপ পাল্টে যায়। এখানে বলবে মরুভূমির প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে বর্ণনা করে, এই প্রশ্নটা আসবে না, ঠিক আছে, তাও যদি আসে তার জন্য এটা লিখতে হবে। বালি ফুঁড়ে বেরিয়ে আসে নানা ধরনের জীবজন্তু, বালির ওপর দাপিয়ে বেড়ায়, ভোর হলেই অদৃশ্য। তবে বেশ কিছু প্রাণী আছে যারা দিনের বেলাতেও দেখা যায়। বেশিরভাগ মরুপ প্রাণী আকারে ছোট হয়, এই প্রশ্নটা আসতে পারে। বেশিরভাগ মরুপ প্রাণী আকারে ড্যাশ হয়, তখন তোমায় লিখতে হবে ছোট হয়। বালির নিচে লুকিয়ে থাকে, তারা জলের অভাব পূরণ করতে, তাহলে মরুভূমির প্রাণীরা কিসের অভাব পূরণের শিকার ধরে, তখন তোমাকে লিখতে হবে মরুভূমির প্রাণীরা জলের অভাব পূরণ করতে শিকার ধরে। এবার এক এক করে প্রাণীর বর্ণনা দেওয়া হবে। প্রথমে আছে হচ্ছে উট, এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। টিকা লেখো উট, বা এইভাবে আসতে পারে যে মরুভূমির বিস্তীর্ণ বালিয়াড়ি পারাপার এর জন্য মানুষ কোন প্রাণীটির ওপর সব থেকে বেশি নির্ভর করে, প্রাণীটি কীভাবে মরুভূমির পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে সে সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দাও। অথবা এভাবে আসতে পারে প্রশ্ন, কোনো একটি বিশেষ ভৌগোলিক অঞ্চলের জীবের উপস্থিতি ওই অঞ্চলের আবহাওয়ার ওপর নির্ভরশীল, বক্তব্যটির যথার্থতা ব্যাখ্যা করো, ঠিক আছে। তো চলো দেখে নিই। বেশ বড় প্রাণী দু ধরনের হয়, উট হচ্ছে দু ধরনের হয়, একটা হচ্ছে এক কুচ বিশিষ্ট অ্যারাবিয়ান আর দুই কুচ বিশিষ্ট ব্যাকট্রিয়ান, ঠিক আছে। মরুভূমিতে যাতায়াতের প্রধান ভরসা হচ্ছে এই উট, খুব কষ্ট করতে পারে। পিঠের কুঁচটা কিন্তু জল সঞ্চয়ের থলি নয়, এটা হলো চর্বি সঞ্চয় করে রাখা শরীরের একটা অংশ। এই চর্বি থেকে উট শক্তি জোগাড় করে। তাহলে বলতে হবে উট তার কুঁচ থেকে কি করে, তখন বলতে হবে উটের কুঁচের ভিতরে থাকে চর্বি, সেই চর্বি থেকে উট শক্তি জোগাড় করে। উট প্রায় 7 দিন পর্যন্ত না খেয়ে থাকতে পারে, নাহলে সব ড্যাশ পূরণ আসবে, ঠিক আছে। উটের হাঁটুর কাছে আর পেটের নিচে মোটা চামড়ার আস্তরণ আছে যা বালিতে বসতে সাহায্য করে। তাহলে উটের দেহে থাকা মোটা চামড়ার আস্তরণ কিভাবে উটকে সাহায্য করে, তখন তোমাকে এটা বলতে হবে। মরুভূমিতে মাঝে মাঝে মরুঝড় হয়, বালিতে বালিতে চারিদিক অন্ধকার, উটে তার নাকের ফুটো প্রয়োজনে বন্ধ করতে ও খুলতে পারে। তাহলে মরুঝড় থেকে উট কিভাবে নিজেকে রক্ষা করে, তখন তোমাকে এটা বলতে হবে, ঠিক আছে, যে উট তার নাকের ফুটো প্রয়োজনে বন্ধ করতে ও খুলতে পারে। চোখের পাতা স্বচ্ছ, চোখের ওপরের ভুরু ছোট মোটা ঝোপের মতো, ঠিক আছে। এই প্রশ্নটা আসতে পারে যে উটের চোখের পাতার বিবরণ দাও সংক্ষেপে, তখন তোমাকে এটা লিখতে হবে। তারপরে হচ্ছে উটের ঠোঁট এবং জিভ শক্ত পেশি দিয়েই তৈরি, যাতে কাঁটা ঝোপ খেয়ে বেঁচে থাকতে পারে। উটরা প্রায় 25 গ্যালনের মতো জল একসঙ্গে পান করতে পারে, এটা ড্যাশ পূরণ আসবে, ঠিক আছে। এদের দেহে ঘর্মগ্রন্থির সংখ্যা তুলনামূলকভাবে কম, এরা ঘনমূত্র ত্যাগ করে, ফলে শরীর থেকে মল
কম বের হয়। এদের পা অনেকটা চওড়া আর পায়ের পাতা বেশ পুরু। ওপরের তথ্যগুলো থেকে নিচের বক্তব্যে যথার্থতা বিচার করো। কোনো একটি বিশেষ ভৌগোলিক অঞ্চলে জীবের উপস্থিতি ওই অঞ্চলে আবহাওয়ার উপর নির্ভরশীল। উটের মতো অন্যান্য যে সকল প্রাণী মরুভূমিতে থাকে তারা কিভাবে তাপ থেকে নিজেদের রক্ষা করতে পারে, এই প্রশ্নটাই তোমাদেরকে বলেছিলাম। ঠিক আছে, আচ্ছা, এই যে কোনো একটি বিশেষ ভৌগোলিক অঞ্চলে জীবের উপস্থিতি ওই অঞ্চলের আবহাওয়ার উপর নির্ভরশীল, এইটা যথার্থতা ব্যাখ্যা করো বলে প্রশ্ন আসতে পারে। আর এই প্রশ্নটার উত্তরটা দেখো এখানে দেয়া আছে 6টা পয়েন্টে। এটা 5 নম্বরের প্রশ্ন হিসেবে আসতে পারে। মানে কিভাবে তাপ থেকে নিজেদেরকে রক্ষা করতে পারে মরুভূমিতে যে সমস্ত প্রাণীরা থাকে। 1, কোনো কোনো প্রাণী কেবল রাতের বেলা বের হয়। 2, কোনো কোনো প্রাণী খুব ভোরে বা সূর্য অস্ত যাওয়ার সময় কেবল কয়েক ঘন্টার জন্য সক্রিয় হয়, মানে সে তার যাবতীয় কাজকর্ম করে বেঁচে থাকার জন্য। কোনো কোনো প্রাণী গরমকালে শুষ্ক জায়গা থেকে উঁচু ঠান্ডা জায়গায় চলে যায়, আবার শীতকালে চলে আসে। তাপমাত্রা খুব বেড়ে গেলে কোনো কোনো প্রাণী এস্টিভেশন বা গরম ঘুমে চলে যায়। এই প্রশ্নটা আসতে পারে। ঠিক আছে, এস্টিভেশন বা গরম ঘুম কি, এই প্রশ্নের উত্তরটা আমি একটু পরে দেখাচ্ছি। এ সময় তাদের শ্বাসক্রিয়া হৃদস্পন্দনের হার কমে যায়। কোনো কোনো প্রাণীর ত্বক অপেক্ষাকৃত পুরু হয় যাতে জল বেরিয়ে না যেতে পারে। কোনো কোনো প্রাণীর পা খুব লম্বা হয় যাতে দ্রুত দৌড়তে অনেকটা উঁচু পর্যন্ত লাফাতে সুবিধা হয়। এতে তপ্ত বালির সরাসরি সংস্পর্শে আসার সম্ভব। এবার এইটার উত্তরটা আমি দেখাচ্ছি। ভূমির বিস্তীর্ণ বালিয়াড়ি পারাপারের জন্য মানুষ উটের ওপর সব থেকে বেশি নির্ভরশীল। যে সমস্ত বৈশিষ্ট্যগুলো উটকে মরুভূমির শুষ্ক ও উচ্চ তাপমাত্রাযুক্ত পরিবেশে মানিয়ে নিতে সাহায্য করে সেগুলি হলো: 1, উটের ক্যামেল পাগুলো খুব লম্বা হয়, এর ফলে গরম বালির উত্তাপ থেকে এরা এদের দেহকে অনেকটা উপরে রাখতে পারে। আমি 5টা বলবো, বাকিগুলো দেখিয়ে দেবো, তোমরা একটু রেডি করে নেবে। ঠিক আছে, পায়ের নিচটা অনেক চওড়া ও সরু হয়, এ কারণে এদের পা বালির মধ্যে সহজে ঢুকে যায় না এবং বালির ওপর দিয়ে দ্রুত দৌড়াতে পারে। 3, উটের হাঁটুর কাছে এবং পেটের নিচে মোটা চামড়ার আস্তরণ আছে যা বালিতে বসতে সাহায্য করে। 4, উটের নাকের ফুটো উপরের দিকে থাকে এবং ফুটোগুলো প্রয়োজনে বন্ধ করতে ও খুলতে পারে, ফলে বালি ঝড়ের সময় নাকের ফুটোতে বালি ঢুকতে পারে না। 5, চোখের পাতা স্বচ্ছ এবং চোখের ওপরে ছোট মোটা ও বড় বড় লোমযুক্ত ভুরু থাকে, যার দ্বারা তীব্র সূর্যের আলো ও মরুঝড়ের সময় বালির হাত থেকে চোখগুলো রক্ষা পায়। আর একটা বলে দিচ্ছি, উটের ঠোঁটের ও জিভের পেশি খুব শক্ত ও পুরু, ফলে এরা সহজে কাঁটাযুক্ত ঝোপঝাড় খেতে পারে। আর বাকিগুলো হচ্ছে তোমরা একটু দেখে নাও, 7, 8, 9 এগুলো একটু দেখে নাও। বা গরম ঘুম, এর উত্তরটা দেখে নাও। মরুভূমিতে অত্যধিক গরমের হাত থেকে বাঁচার জন্য কোনো কোনো প্রাণী বালির নিচে গর্তে ঘুমিয়ে থাকে। এ সময় এদের শ্বাসক্রিয়া হৃদকম্পনের হার কমে যায়। একে গ্রীষ্মকালীন ঘুম বা স্টিভেশন বলে। যেমন গ্রাউন্ড কাঠবেড়ালি গ্রীষ্মকালীন ঘুমে থাকে। পরবর্তীতে আছে মরুভূমির গিরগিটি। এটা অতটা ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে, মোটামুটি একটু পড়ে রাখতে পারো ড্যাশ পূরণের জন্য। এরা খুব একটা লম্বা নয়, তবে একটু চওড়া গোছের। এরা দিনের বেলায় বালির মধ্যে ঢুকে থাকে, সন্ধ্যের দিকে বেরিয়ে আসে খাবারের খোঁজে। যখন বালির ওপর দিয়ে ছুটে যায় মনে হয় যেন বালির ওপর দিয়ে সাঁতার কাটছে। তাহলে কোন প্রাণী যখন বালির ওপর দিয়ে ছুটে যায় তখন মনে হয় বালির ওপর দিয়ে সাঁতার কাটছে, তখন বলতে হয় মরুভূমির গিরগিটি। এদের চওড়া লেজে চর্বি সঞ্চয় করা থাকে, চোখের পাতা স্বচ্ছ চামড়া দিয়ে ঢাকা, পোকামাকড় খেয়ে বেঁচে থাকে। বা টিকা লেখো হিসাবে আসতে পারে মরুভূমির গিরগিটি, তখন এটা তোমায় লিখে দিতে হবে। বই থেকে লিখতে পারো বা তোমাদের কাছে যে সহায়িকাটা থাকবে সেই সহায়িকা থেকে রেডি করতে পারো। ঠিক আছে, যেটা তোমাদের পছন্দ হবে সেটা করবে, তবে বই থেকে করাটাই বেস্ট। পরবর্তীতে আছে র্যাটেল সাপ, এটা খুব আসে। ঠিক আছে, মরুভূমির সবচেয়ে বিষাক্ত সাপ। মরুভূমির সবচেয়ে বিষাক্ত সাপের নাম কি, তখন তোমায় বলতে হবে র্যাটেল সাপ। লেজের কাছে ফাঁপা ঝুমুরের মতো ঝুমঝুমি বা র্যাটেল দেখা যায়। খুবই ভালো সাঁতার কাটতে পারে। যত বয়স হয় তত এদের ঝুমঝুমি বা র্যাটেল লম্বা হয়। এগুলো সব ড্যাশ পূরণ আসবে। ঠিক আছে, এদের শরীরে ঠান্ডা রক্ত থাকে, শরীরে শুকনো আঁশ রয়েছে। এই সাপের জিভ খুব সক্রিয়, দুটো ফাঁপা বিষ দাঁত রয়েছে। এরা মাংসাশী প্রাণী, রাতের বেলা বের হয়। মাংসাশী মানে হচ্ছে এরা পশু পাখি, মানে মাংস খায়। ঠিক আছে, ঘাস পাতা খায় না, মাংস খেয়ে জীবন ধারণ করে। রাতের বেলা বের হয়, শিকারের ওপর বিষ ঢেলে দেয়, মাংস নরম হয়ে যায়, তারপর খায়। তবে এদের শত্রু হলো ঈগল। তাহলে র্যাটল সাপের শত্রুকে তখন তোমায় বলতে হয় ঈগল।
ঠিক আছে। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে জারবিল, এটা খুব আসে। জারবিল কি? ছোট ইঁদুরের মতো প্রাণী, বালি খুঁড়ে বালির ভেতর থাকে, রাতের বেলা বের হয়। এরা ক্যাঙারুর মতো লাফাতে পারে, এদের ক্যাঙারু ইঁদুরও বলা হয়। তাহলে ক্যাঙারু ইঁদুর কাকে বলে? তখন তোমায় বলতে হবে জারবিল। বা টিকা লেখো ক্যাঙারু ইঁদুর, তখন ভয় পেলে হবে না, তখন তোমাকে এই জারবিলটাই লিখতে হবে। ঠিক আছে। এরা কোনো রকম জল না পান করেই সারা জীবন থাকতে পারে। এদের লম্বা লেজ থাকে, সাদা থেকে খয়েরি রঙের হয়, তবে শত্রুর চোখে ধুলো দেওয়ার জন্য বালির মতো রং ধারণ করতে পারে। এদের কান খুব সক্রিয়। এরা সাধারণত ঘাস, বীজ, ছোট শস্য, ফল, ছোট ছোট পোকামাকড় খেয়ে বেঁচে থাকে। খাবার থেকেই জল পায়, এমনকি বালির নিচে খাবার জমিয়ে রাখে। তাহলে কোন প্রাণী মরুভূমিতে বালির নিচে খাবার জমিয়ে রাখে? তখন তোমায় বলতে হবে জারবিল। ঠিক আছে। পরবর্তীতে বলছে থর মরুভূমিতে এমন কিছু প্রাণী দেখতে পাওয়া যায় যারা অন্য মরুভূমিতে দেখা যায় না। তাহলে থর মরুভূমি একটা বিশেষ প্রাণীর নাম লেখো, তখন তোমাকে লিখতে হবে থর মরুভূমির একটা উল্লেখযোগ্য প্রাণী হচ্ছে কৃষ্ণসার হরিণ। এছাড়া এক ধরনের বুনো গাধা আছে যাদের গায়ের রং বালির রঙের সঙ্গে মিশে যায়। থর মরুভূমির সবচেয়ে বড় পাখি হচ্ছে বাস্টার্ড। ঠিক আছে। থর মরুভূমির সবচেয়ে বড় পাখির নাম কি? বাস্টার্ড, মনে রাখতে হবে। রয়েছে ভারতের জাতীয় পাখি ময়ূর। ভারতের জাতীয় পাখির নাম কি? ময়ূর। এটা আসবে না, বাচ্চাদের টাইপের প্রশ্ন হয়ে যাবে, তোমরা এইটে পড়ো, এত বাচ্চাদের টাইপের প্রশ্ন আসবে না, যদি আসে তখন তোমাকে এটা লিখতে হবে। এত ময়ূর ভারতের অন্য কোথাও দেখা যায় না। চিল, ঘুঘু, বালি মোরগও রয়েছে এখানে। এটা তাহলে তোমাদের আসতে পারবে থর মরুভূমির জীববৈচিত্র্য সম্পর্কে আলোচনা করো, তখন তোমাকে এটা লিখতে হবে। ঠিক আছে। পরবর্তীতে বলেছে মরুভূমিতে থাকা বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীদের আচরণ তোমরা জানলে, এবার তোমরা আলোচনা করে মরুভূমিতে বেঁচে থাকা উদ্ভিদ ও প্রাণীদের তালিকা তৈরি করো। তারপর তাদের বেঁচে থাকার জন্য শরীরের কোন কোন অংশ সক্রিয় তা উল্লেখ করো। এই ছকটা আমি দেখাচ্ছি। ঠিক আছে। এখানে বলেছে ফণিমনসা, উট, জারবিল, অস্ট্রিচ, তারপর তিনটে ফাঁকা রেখেছে। এই ছকটা পুরো আমি সহায়িকা থেকে দেখাচ্ছি। এটা দেখো, উদ্ভিদ ও প্রাণীর নাম মরুভূমিতে বেঁচে থাকার জন্য প্রধান অঙ্গ। কারণ ফণিমনসার ক্যাকটাস, মূল, কাণ্ড, পাতা। কারণ মূল শক্ত, যান্ত্রিক কলাযুক্ত, ফলে বালির অনেক গভীরে গিয়ে জল সংগ্রহ করতে পারে। 2. কাণ্ড চ্যাপ্টা, সবুজ রঙের স্ফীত প্রসারিত অঙ্গ, তাই একে পর্ণকাণ্ড বলে। এতে মিউসিলেজ থাকে যা জল সঞ্চয়ে সাহায্য করে এবং পর্ণকাণ্ড খাদ্য তৈরি করে। 3. পাতা কাঁটায় রূপান্তরিত হওয়ায় গাছ আত্মরক্ষা করতে পারে এবং বাষ্পমোচনের হার কম করে। 2 হচ্ছে ঘৃতকুমারী পাতা, মরুভূমিতে বেঁচে থাকার জন্য প্রধান অঙ্গ। মিউসিলেজ পূর্ণ স্থূল পাতা, এর সাহায্যে এরা শরীরে জল সঞ্চয় করে রাখে। এবার হচ্ছে উট, পায়ের পাতা ও লম্বা পা, পুরু দেহত্বক এবং কুচ। 1. পুরু ও চওড়া পায়ের পাতা বালির ওপর দিয়ে চলতে দৌড়তে সাহায্য করে। 2. পুরু দেহত্বক দেহে তাপ প্রবেশে বাধা দেয়। 3. কুঁজে সঞ্চিত চর্বি শক্তির ভাণ্ডাররূপে কাজ করে। আর হচ্ছে 4. জারবিল বা ক্যাঙ্গারু র্যাট, পেছনের পা এবং দেহ কোষ ক্যাঙ্গারুর মতো, পেছনের পা লম্বা বলে এরা লাফ দিয়ে চলাফেরা করতে পারে এবং এরা গৃহীত খাদ্য থেকে অনেকাংশ জলের চাহিদা পূরণ করে। এবার হচ্ছে 5. অস্ট্রিচ বা উট পাখি, লম্বা পা ও বড় বড় চোখ, গরম বালির ওপর দিয়ে দৌড়তে লম্বা লম্বা পা সাহায্য করে এবং বড় বড় চোখ দিয়ে এরা শত্রু প্রাণীকে সহজেই দেখতে পায়। এবার হচ্ছে ফেনেক, বড় বড় কান, তাপ বিকিরণের মাধ্যমে দেহের তাপমাত্রা কম রাখে। এবার হচ্ছে বুনো গাধা, গায়ের রং মেন হচ্ছে প্রধান অঙ্গ, বালির সঙ্গে মিশে যায় ফলে শত্রু প্রাণীর হাত থেকে রক্ষা পায়। মরুভূমিতে মানুষ। ঠিক আছে। মরুভূমিতে মানুষ সম্পর্কে যা জানো লেখো বা টিকা লেখো। মরুভূমির মানুষ আসতে পারে। মরুভূমির মতো শুকনো অঞ্চলে মানুষ কিভাবে বাঁচবে? মরুভূমি কি বসবাসের উপযোগী হতে পারে? হ্যাঁ, অবশ্যই। আদিমকাল থেকেই মানুষ মরুভূমিতে বাস করে আসছে। দক্ষিণ পশ্চিম আফ্রিকার নামিব মরুভূমিতে বসবাসকারী মানুষদের বুশম্যান বলে। তাহলে বুশম্যান কাদের বলে? এটা 1 নম্বরের প্রশ্ন খুব আসে, এটা রেডি রাখতে হবে। এরা বালির ভিতরে গর্ত করে থাকে, তীর-ধনুক নিয়ে প্রাণী শিকার করে। তাই তীর-ধনুক নিয়ে প্রাণী শিকার করে এই ধরনের মানব গোষ্ঠী বা মানুষদেরকে কি বলে? বুশম্যান বলে। তারপর সেই প্রাণী ঝলসে খায়। তাহলে বুশম্যানরা প্রাণী শিকার করে কিভাবে খায়? এই প্রশ্নটা আসে খুব। ঠিক আছে। ঝলসে খায়। কালাহারি মরুভূমিতে বসবাসকারী মানুষদের স্যান বুশম্যান বলে। তাহলে স্যান বুশম্যানদের বাসস্থান কোথায়? তখন তোমাকে বলতে হবে কালাহারি মরুভূমিতে। বা কালাহারি মরুভূমিতে বসবাসকারী মানুষদের কি বলা হয়? তখন তোমাকে বলতে হবে স্যান বুশম্যান। এরা ভিজে বালির মধ্যে গর্ত করে নলাকার ঘাস ঢুকিয়ে জল টেনে খায়। এই প্রশ্নটা খুব আসে যে স্যান বুশম্যানরা কিভাবে জল সংগ্রহ করে? তখন তোমাকে
লিখতে হবে এগুলো। অস্ট্রিচের ডিমের খোলকে জল খাওয়ার পাত্র হিসেবে ব্যবহার করে। এরা মরুভূমির বালির শয্যা দেখে বলে দিতে পারে বালির তলায় জল আছে বা নেই। তাহলে স্যান্ড বুশম্যানরা কিভাবে বালির তলায় জল আছে না নেই সেটা নির্ধারণ করতে পারে, তখন তোমাকে এটা বলতে হবে। সাহারা মরুভূমির আদিবাসী তুয়ারেগরা ঘাস দিয়ে ঝুপড়ি তৈরি করে থাকে। সাহারা মরুভূমির অধিবাসীদের নাম কি, তখন তোমাকে বলতে হবে তুয়ারেগ। তারা কিভাবে থাকে, ঝুপড়ি তৈরি করে থাকে। মাটির নিচেও এদের ঘরবাড়ি হয়। তাহলে কাদের মাটির নিচে ঘরবাড়ি দেখা যায়, মানে কোন মানব গোষ্ঠীর, তখন তোমাকে লিখতে হবে সাহারা মরুভূমির অধিবাসী তুয়ারেগরা মাটির নিচে ঘরবাড়ি তাদের দেখা যায়। মাটির নিচে সুড়ঙ্গ তৈরি করে সুড়ঙ্গ পথে যাতায়াত করে। কারা সুড়ঙ্গ তৈরি করে সুড়ঙ্গ পথে যাতায়াত করে, তখন বলতে হবে সাহারা মরুভূমির আদিবাসী তুয়ারেগ মানব গোষ্ঠীরা। ঠিক আছে। পরবর্তীতে বলেছে আমেরিকার মরু অঞ্চলে রেড ইন্ডিয়ানরা একসঙ্গে মিলেমিশে থাকে। কারা মরুভূমিতে একসঙ্গে মিলেমিশে থাকে, তাহলে লিখতে হবে আমেরিকা মরু অঞ্চলে রেড ইন্ডিয়ানরা। সবাই মিলে বাড়ি বানায়। প্রতিটি বাড়িতে বেশ কয়েকটা ঘর থাকে। পাথরের তৈরি এই বাড়িগুলোকে পুয়েবলা বলে। তাহলে আমেরিকার মরু অঞ্চলে পাথরের তৈরি বাড়িগুলোকে ড্যাশ বলে, তখন তোমাকে লিখতে হবে পুয়েবলা বলে। বা আমেরিকার মরু অঞ্চলে পাথরের তৈরি বাড়িগুলোকে কি বলা হয়, তখন তোমাকে লিখতে হবে পুয়েবলা। ঠিক আছে। বা এরকমও তুলে দিতে পারে পাথরের তৈরি এই বাড়িগুলোকে ড্যাশ বলে। মাথা খারাপ হয়ে যাবে, তখন মুখস্থ রাখতে হবে এই জন্য আর কি, পুয়েবলা বলে। ঠিক আছে। এই জন্য বলছি যে এই চ্যাপ্টারগুলো বেশি বোঝার কিছু নেই, দুই একটা জায়গা ছাড়া তোমাকে ভালো করে রিডিং পড়ে পরীক্ষার সময় যেতে হবে, যাতে করে লাইন তুলে তুলে প্রশ্ন দিলে উত্তর তোমরা দিতে পারে। মানে প্রত্যেকটা লাইনেই ছোট 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 প্রশ্ন বেরিয়ে আসবে, তোমাকে সেইভাবে রিডিং পড়ে রেডি রাখতে হবে। ঠিক আছে। থর মরুভূমিতে কষ্ট হবে, কিন্তু কিছু তো করার নেই, রেডি রাখতে হবে এইভাবে। থর মরুভূমিতে যারা থাকে তাদের মধ্যে ওয়াদা, ভিল, গাদি, লোহার সম্প্রদায়ের মানুষেরা উল্লেখযোগ্য। তাই থর মরুভূমিতে থাকা কতকগুলো মানব গোষ্ঠীর নাম লেখো, তখন তোমাকে এগুলো লিখতে হবে। এরা মূলত যাযাবর। তাহলে থর মরুভূমিতে থাকা মানব গোষ্ঠীরা আসলে কি, তখন তোমাকে লিখতে হবে যাযাবর। সাহারা ও আরব মরুভূমিতে থাকা মানব গোষ্ঠীদের নাম লেখো, তখন তোমাকে লিখতে হবে বেদুইন। সারা শরীর লম্বা ও ঢিলে ঢালা পোশাকে ঢেকে রাখে। সাহারা ও আরব মরুভূমিতে থাকা মানব গোষ্ঠীরা কিভাবে তাদের শরীরকে মরুভূমির তীব্র দাপদাহ থেকে বাঁচায়, তখন তোমাকে এভাবে লিখতে হবে। যাযাবরের মতের পিঠে চেপে মরুভূমির ওপর মাইলের পর মাইল ঘুরে বেড়ায়। মাঝে মাঝে কিছুদিন তাঁবু খাটিয়ে বিশ্রাম নেয়, তারপর আবার শুরু হয় পথ চলা। তাহলে বেদুইনদের জীবনযাত্রা সম্পর্কে সংক্ষেপে লেখো, তখন তোমাকে এখান থেকে লিখতে হবে। তারপরে খাতায় ভারতের মানচিত্র আঁকো, তারপর ভারতের মরু অঞ্চল চিহ্নিত করো। এগুলো তোমরা তোমাদের ভূগোলের ম্যাপ পয়েন্টিংয়ের বই থেকে তোমরা নিজেরা রেডি করে নেবে। ঠিক আছে। পরবর্তী প্রশ্নটা হচ্ছে মরু প্রসার রোধে কি কি ভূমিকা গ্রহণ করা যেতে পারে তা চিহ্নিত করো। এটার উত্তরটা আমি দেখাচ্ছি, উত্তরটা দেখে নাও। মরু প্রসার রোধে গ্রহণীয় ব্যবস্থা আমি 5টা দেখাবো, বাকিগুলো তোমরা রেডি করে নিও। ঠিক আছে। জমির অধিক কর্ষণ, অধিক ফসল উৎপাদন, অত্যধিক হারে পশুচারণ এবং অধিক জলসেচ পদ্ধতি দ্বারা জমির উপরের স্তরের মাটির কণা আলগা হয়ে যায়। তাই এই আলগা হওয়া মাটির কণা সহজেই বৃষ্টির স্রোতে ও বায়ু প্রবাহ দ্বারা স্থানান্তরিত হয়। এ কারণে জমির সঠিক ব্যবহার দ্বারা মরুপ্রসার রোধ করা সম্ভব হয়। 2 বনভূমি স্থাপনের দ্বারা মরুপ্রসারের অনেকাংশে রোধ করা সম্ভব হয়। গাছের শিকড় মাটির কণাগুলোকে আটকে রাখে ও গাছের ডালপালা বাতাসের বেগ কমিয়ে মরুভূমির বালি ছড়িয়ে পড়তে বাধা দেয়। 3 অ্যান্টি স্যান্ড সিল্ট ব্যবহার দ্বারা মরুপ্রসার রোধ করা যায়। 4 মরুভূমির দ্বারা অ্যাকেসিয়া, খেজুর প্রভৃতি গাছের ঘন জঙ্গল তৈরি করে মরুপ্রসার রোধ করা সম্ভব হয়। 5 বিভিন্ন দানাশস্য, বার্লি, বিন প্রভৃতি গাছের চাষ করে মরুভূমির মাটির উর্বরতা বাড়ানো যেতে পারে। পরবর্তীতে 6 বলেছে বিভিন্ন গুল্ম জাতীয় উদ্ভিদের চাষের মাধ্যমে মাটির কণা ধরে রাখা এবং মাটির নিচে জল সঞ্চয় ক্ষমতা বাড়িয়ে মরুপ্রসার রোধ করা যেতে পারে। একটা টুকরো কথা টাইপের দিয়েছে। ইউনাইটেড নেশনের পক্ষ থেকে 2006 সালকে আন্তর্জাতিক মরুভূমি ও মরুকরণ বর্ষ, তাহলে বনবর্ষ 2011 সালকে বলেছিল। ঠিক আছে। আর 2006 সালকে হচ্ছে আন্তর্জাতিক মরুভূমি ও মরুকরণ বর্ষ রূপে ঘোষণা করা হয়। মাটি ক্ষয় ক্রমশ বেড়ে চলায় ও মাটির জৈব উৎপাদন ক্ষমতা ক্রমশ কমতে থাকায় মরুভূমি বৃদ্ধির সম্ভাবনা দেখা দিয়েছে। তাহলে কি কারণে মরুভূমি বৃদ্ধির সম্ভাবনা দেখা দিয়েছে? মাটি ক্ষয় ক্রমশ বেড়ে চলায় আর মাটির জৈব উৎপাদন ক্ষমতা ক্রমশ কমতে থাকায় মরুভূমি বৃদ্ধির সম্ভাবনা দেখা দিয়েছে। ছিল তোমাদের ক্লাস 8-এর পরিবেশ ও বিজ্ঞান
বিষয়ের 10 নম্বর অধ্যায় অর্থাৎ জীববৈচিত্র্য, পরিবেশ সংকট ও সংরক্ষণ এর 3 নম্বর পর্ব অর্থাৎ জীবজগৎ, এই পার্টটার যা যা ইম্পর্টেন্ট প্রশ্ন আসতে পারে, কিছু বেসিক কনসেপ্ট, ঠিক আছে, এছাড়াও বইটাতে কি আছে তোমাদের সেইটা সম্পর্কে একদম ইনডেপথে আলোচনা। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিওর নোটিফিকেশান চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর এই ভিডিওটাকে অবশ্যই হাইপ করো। আর দেখবে এই ভিডিওর ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন হয়ে যাও, যাতে করে সাজেশানের পিডিএফগুলো তোমরা ফ্রিতে এবং চটজলদি কালেকশান করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর তোমাদেরকে বলবো যে এর যে আগের পার্টগুলো ছিল, বন, সমুদ্রের নিচের জীবন, এই সমস্ত পার্টগুলোরও যদি তোমরা ভিডিও দেখতে ইন্টারেস্টেড থাকো তাহলে এই ভিডিও ডেসক্রিপশানে বা ক্লাস 8 পরিবেশ বলে প্লেলিস্টে চলে যাও, সেখানে ভিজিট করলেও তোমরা আগের পার্টগুলো অর্থাৎ পার্ট 1 ও পার্ট 2 এর ভিডিও তোমরা দেখতে পেয়ে যাবে। ঠিক আছে, দেখা হচ্ছে তাহলে পরবর্তী ভিডিওতে।